হ্যালো এভরিওয়ান, আমার কথা শোনা যাচ্ছে? কেউ একজন রেসপন্স করিও। হ্যালো। জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তো আজকে তোমাদের হচ্ছে টপিক ছিল রিঅ্যারেঞ্জ, দেন হচ্ছে ইউনিট 6 আর কিছু কি প্যারাগ্রাফ রাইটিং এর হচ্ছে উপরে প্র্যাকটিস ছিল। তো রিঅ্যারেঞ্জটা হলো মোটামুটি বলতে পারো যে অ্যাডমিশনের জন্য লেস ইম্পর্টেন্ট, মানে ইম্পর্টেন্ট তো দূরের কথা, মানে আসেই না বলতে পারো। বাট তাও কিছু কিছু ইউনিভার্সিটি, ধরো ওই রাজশাহী, সাস্ট, এরা হচ্ছে মাঝে মাঝে আউট অফ কন্টেক্সট কিছু কোয়েশ্চেন করে, সো প্র্যাকটিস করা লাগবে। আমরা মানে কোনো কিছু ইয়া করবো না, বাদ দিয়ে যাব না একবারে। তো ওইটা হচ্ছে শেষে আমরা প্র্যাকটিস করবো। তো আজকে ইএফটি দিয়ে শুরু করবো। তোমাদের ইএফটি ইউনিট 6 এর ইয়াটা কি, টপিকটা কি একটু দেখো তো, হেডলাইনটা কি? অ্যাডolescence। জি ভাইয়া, অ্যাডোলেসেন্স। আচ্ছা। আচ্ছা, এখানে দেখো, স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো তোমরা যেটা করবা সেটা হচ্ছে ইউনিট 6 এর আমি হচ্ছে এখানে তোমাদেরকে প্যাসেজ গুলো পড়াই দেবো। তোমরা প্যাসেজের ইম্পর্টেন্ট যে ভোকাবুলারি গুলো আছে সেগুলো তুলে নেবা। আর এখান থেকে কম্প্রিহেনশন কোয়েশ্চেন কি কি হইতে পারে, যেটা লাস্ট ক্লাসে দেখাইছিলাম, সেগুলো হচ্ছে ওই টাইপ গুলো একটু দেখে নিও। আর সাইড বাই সাইড যেটা করবা সেটা হচ্ছে যে কোনো ইম্পর্টেন্ট টপিক বা সাব টপিক যদি পড়ে যায় তাহলে ওই টপিকটা রিলেটেড, মানে প্যারাগ্রাফ আসলে কিভাবে লিখবা, রিটেন পার্ট গুলো সেগুলো দেখাই দেবো, ওগুলো একটু সাইডে নোট করে নিও। তো লেসন 1 শুরু করতেছি। The storm and stress of adolescence. Children must pass through several stages in their lives to become adults. For most people, there are 4 or 5 stages of the growth where they learn certain things: infancy, early childhood, later childhood, and adolescence. Persons 18 and over are considered adults in our society. Of course, there are some who will try to act older than their years, but for the most part, most individuals have go through these stages irrespective of their economic or social status. আচ্ছা, এখানে দেখো, এখানে কি নিয়ে কথা বলা হয়েছে? এখানে কথা বলা হয়েছে অ্যাডোলেসেন্স নিয়ে, যে আমাদের লাইফের স্টেজ গুলো কি কি আছে। ইনফ্যান্সি একটা আছে, মানে হচ্ছে একদম নবজাতক যে অবস্থাটা সেটা। দেন আর্লি চাইল্ডহুড নিয়ে কথা বলা হয়েছে, শৈশব যেটা। দেন লেটার চাইল্ডহুড, অ্যাডোলেসেন্স। দেন হচ্ছে ওই কিশোর অবস্থাটা। দেন পার্সনস ওভার 18 অ্যান্ড ওভার, ওদেরকে অ্যাডাল্ট গণ্য করা হয়। সো এই জিনিসগুলো ওখানে বলছে। দেন সেকেন্ড প্যারাটাতে আসো, দেখো, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO identifies adolescence as the period in human growth and development that occurs after childhood and before adulthood. This phase represents one of the critical transitions in one's lifespan and is characterized by fast paced growth and change, which are second only to those at infancy. এটা অনেক বড় কি কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সটার মিনিং কি দেখো, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আইডেন্টিফাইস অ্যাডolescence অ্যাজ এ পিরিয়ড। আচ্ছা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO, আমরা সবাই জানি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কি। WHO হচ্ছে কি একটা ওয়ার্ল্ড ওয়াইড অর্গানাইজেশন, যেটা হচ্ছে হেলথ অপারেশনস নিয়ে অনেক ধরনের কাজ করে। তো এই WHO কি করে, আইডেন্টিফাইস অ্যাডolescence, আমাদের হচ্ছে যে কিশোরের যে সময়টা আছে, এটাকে কিভাবে আইডেন্টিফাই করে, অ্যাজ দ্য পিরিয়ড ইন হিউম্যান গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট দ্যাট অকার্স আফটার চাইল্ডহুড অ্যান্ড বিফোর অ্যাডাল্টহুড। মানে এইটা হচ্ছে এমন একটা আমাদের টাইম ফ্রেম যেটা সময় আমাদের গ্রোথ হয়, আমাদের ডেভেলপমেন্ট হয়। কিন্তু সেটা কখন হয় আমাদের জীবনে, কখন আসে, চাইল্ডহুডের পরে এবং অ্যাডাল্টহুডের আগে। একটা কি ট্রানজিশনাল ফেজ। দিস ফেজ রিপ্রেজেন্টস ওয়ান অফ দ্য ক্রিটিক্যাল ট্রানজিশনস ইন ওয়ান্স লাইফ স্প্যান। এটা হচ্ছে কি আমাদের জীবনে একটা অনেক বড় ক্রিটিক্যাল একটা ট্রানজিশন লাইফ, আমাদের লাইফ স্প্যানে। অ্যান্ড ইট ইজ ক্যারেক্টারাইজড বাই ফাস্ট পেস গ্রোথ অ্যান্ড চেঞ্জ হুইচ আর সেকেন্ড অনলি টু দোজ অ্যাট ইনফ্যান্সি।
মানে এই সময় আমাদের যে ফাস্ট পেসড চেঞ্জটা হয়, এই চেঞ্জটা এত র্যাপিডলি হয়, এত তাড়াতাড়ি হয়, যেটা শুধুমাত্র ইনফ্যান্সির পরে, মানে নবজাতক থেকে যে আমরা ধীরে ধীরে একটু বড় হইতে থাকি, সেইটার পরে এইটা এটার অবস্থান, মানে এইটা নবজাতকের পরে এটার সবচেয়ে বেশি তাড়াতাড়ি আমাদের চেঞ্জটা হয় আমাদের বডিতে, আমাদের মেন্টালি ডেভেলপমেন্টে, সবকিছুতে। এখানে সেটা বোঝাইছে, biological processes drive many aspects of this growth and development with the onset of puberty marking the passage from childhood to adolescence। এই যে এখানে একটা ওয়ার্ড তোমরা কি করবা, একটু মার্ক করে নাও। হুম, আচ্ছা এই যে এখানে দেখো অনসেট লেখা আছে। অনসেট মানে কি, এই ওয়ার্ডটার মিনিং লিখে নাও যে অনসেট মানে হচ্ছে কোনো জিনিসের শুরু হওয়া, কোনো কিছু আরম্ভ হওয়া বা বিগিনিং। Biological processes drive many aspects of this growth and the development with the onset of puberty marking the passage from the childhood and adolescence। Onset মানে কি, beginning। The biological determinants of adolescence are fairly universal. However, the duration and defining characteristics of this period may vary across time, cultures, and socioeconomic situations. This period has seen many changes over the past century. Puberty, for example, comes earlier than before. People marry late, and their sexual attitudes and behaviors are different from their grandparents or even parents. Among the factors responsible for the change are education, urbanization, and spread of global communication. তো এখানে কি বলছে যে আমাদের যে পিরিয়ডটা আছে, যে পিউবার্টি যে পিরিয়ডটা বা অ্যাডolescence যে পিরিয়ডটা, এটা হচ্ছে অনেক বেশি চেঞ্জ হয়েছে কিসের সাথে, সময়ের সাথে। মানে আমাদের যে সবকিছু অ্যাটিটিউড থেকে শুরু করে আমাদের যে বিহেভিয়ার্স, আমাদের যে প্যাটার্ন আর কি, বিহেভিয়ার প্যাটার্ন, এটা আমাদের গ্র্যান্ড প্যারেন্টদের সময় যেরকম ছিল এখন সেরকম নাই, এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। ভাইয়া আমি শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছ না প্রিয়ন্তী? প্রিয়ন্তী শুনতে পাচ্ছ? এখন শুনতে পাচ্ছি ভাইয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সাউন্ডটা কি কম নাকি হচ্ছে শোনা যাচ্ছে না, আনক্লিয়ার আসতেছে? আটকায় আটকায় যায়। তাহলে ওটা তোমার নেটওয়ার্ক প্রবলেম প্রিয়ন্তী, তোমার নেটওয়ার্কটা একটু চেক করে মানে নিও অথবা। আপনার ভয়েস ক্লিয়ারই আসতেছে আমার কাছে। আচ্ছা ওই প্রিয়ন্তীর মনে হয় ইয়া হচ্ছে, নেটওয়ার্ক প্রবলেম। তোমার যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে আস্ক করিও, অথবা যদি খুব বেশি আগায় যাই আমি, তাহলে হচ্ছে রেকর্ডেড ক্লাসটা দেখে নিও, ওকে? তো এরপরে দেখো থার্ড ফ্রেজটাতে যাও, থার্ড প্যারাটাতে যাও। The time of adolescence period of preparation of adulthood, during which one experiences several key developments besides physical and sexual maturation. These experiences include movement towards social and economic independence, development of identity, and acquisition of skills needed to carry out the adult relationships and roles, and the capacity for abstract reasoning। আচ্ছা এখানে কিছু ওয়ার্ডস আছে, ভোকাবুলারি আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে একটু মার্ক করে নাও। দেখো, অ্যাকুইজিশন অফ স্কিলস, অ্যাকুইজিশন মানে কি? অর্জন করা। ইয়েস, অ্যাকোয়ার করা মানে হচ্ছে কি, অর্জন করা। অ্যাকোয়ার হচ্ছে ভার্ব। সো অ্যাকোয়ার ভার্বের পার্টস অফ স্পিচ যখন আমি নাউন করবো তখন আমার এটা কি আসবে, অ্যাকুইজিশন। অ্যাকুইজিশন কি, অর্জন করা। দেন ক্যারি আউট, এই যে নিডেড টু ক্যারি আউট, ক্যারি আউট কি একটা ফ্রেজ, এই ফ্রেজটার মানে কি বলতো, একটা গ্রুপ ভার্বস কিন্তু ক্যারি আউট। ক্যারি আউট করা মানে লিখে নাও যে কোনো কিছু পরিচালনা করা টাইপের, মানে কোনো কিছু। মানে অ্যাকমপ্লিশ, হুম হুম। অ্যাকমপ্লিশ হবে ভাইয়া। কোনটা? আর এই যে ক্যারি আউটের মিনিংটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওটাই বললাম, আমি ওটা বাংলায় বললাম আর কি। কোনো কিছু পরিচালনা করা বা কোনো কিছু অ্যাকমপ্লিশ করা বলতে পারো। Understand the capacity for abstract reasoning, abstract reasoning, abstract reasoning মানে কি বলো? abstract reasoning মানে জানো? আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে
হ্যাঁ হ্যাঁ, বলো। মূল কারণ বা না ভাইয়া এটা বলতে পারলাম না। আচ্ছা শোনো, অ্যাবস্ট্রাক্ট রিজনিং মানে হচ্ছে এমন কিছু জিনিস যেগুলো হচ্ছে আমাদের ম্যাটেরিয়ালিস্টিক জীবনে পড়ে না। ম্যাটেরিয়ালিস্টিক জিনিসপাতি মনে দেখো, অ্যাবস্ট্রাক্ট বলতে এমন কিছু বোঝায় যে জিনিসগুলো অধরা বা অস্পৃশ্য জিনিস, এগুলোকে কি বলে, অ্যাবস্ট্রাক্ট বলে। তো অ্যাবস্ট্রাক্ট রিজনিং বলতে এখানে বোঝাচ্ছে যে যে ধরো আমাদের বিবেক যেমন, আমাদের বিবেক, আমরা বিবেকের মাধ্যমে আমাদের যে জিনিসগুলো হচ্ছে জাস্টিফাই করি, যেটা আমার কাছে রাইট না রং, এটা আমার করা উচিত কি করা উচিত না, আমার যে মোরালিটির যে জিনিসগুলো, আমাদের ভ্যালিউজের যে জিনিসগুলো, এই সাইডগুলো কি আমার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট রিজনিং। মানে এই জিনিসগুলো হচ্ছে আমি ধরতে পারি না, এগুলো আমার কাছে অস্পৃশ্য, বাট এগুলো এক্সিস্টেন্স আছে এবং এগুলোর মধ্যে কি আমি অনেক কিছু যাচাই করি। এই জিনিসটা হচ্ছে আমার কাছে অ্যাবস্ট্রাক্ট রিজনিং। বুঝতে পারছো? সো নেক্সট ইয়াতে যাও, দেখো এখানে লেখা আছে while adolescence is a time of কি tremendous growth and potential, it is also a time of considerable risks during which social context and powerful কি influence। আচ্ছা, এটা হচ্ছে তোমার কাছে একটা ইয়ে আসতে পারে, একটা কজ এন্ড ইফেক্ট ইয়া হিসেবে আসতে পারে, প্যারাগ্রাফ হিসেবে আসতে পারে। এটা তোমরা হচ্ছে লিখে নাও, এটা হচ্ছে আজকে গ্রুপে জমা দিবা, যে বেনিফিটস অ্যান্ড ডেঞ্জার্স অফ অ্যাডolescent পিরিয়ড। এটা আজকে তোমরা কি জমা দিবা। এটা লাস্ট লাইনে লিখছে যে ইট ইজ অলসো টাইম অফ কনসিডারেবল ভাইয়া রিস্ক। আবার বলেন, শুনতে পারি নাই। আচ্ছা, আমি বললাম যে আজকে হচ্ছে তোমরা প্যারাগ্রাফ একটা লিখবা, লিখে জমা দিবা গ্রুপে, ওখানে চেক আউট করবো। কিসের উপরে টপিকটা হলো কি, দ্য বেনিফিটস অ্যান্ড ডেঞ্জার্স অফ অ্যাডolescent পিরিয়ড। তোমাদের এই যে থার্ড প্যারাটার লাস্ট লাইনে গিয়ে দেখো কি লেখা আছে, while adolescence tremendous growth and potential, it is also time for considerable risks during which social contexts exert powerful influences। মানে এখানে কি বুঝাইছে যে আমাদের অ্যাডolescent পিরিয়ডে এটা যেমন একই সাথে অনেক বেশি গ্রোথের পোটেনশিয়াল একটা ট্রিমেন্ডাস অপরচুনিটি থাকে, বাট এটাতে একই সাথে কি থাকে, একটা কনসিডারেবল রিস্ক থাকে, কিছু রিস্ক থাকে, যেটা কি সোশ্যাল কনটেক্সটে অনেক বড় পাওয়ারফুল ইনফ্লুয়েন্স আমাদের কি আনতে পারে। সো এই সোশ্যাল কনটেক্সট থেকে কি কি আমাদের রিস্ক থাকতে পারে অ্যাডolescent পিরিয়ডের হিসাবে, সেগুলো জিনিস নিয়ে কি করবা, লিখবা। এটা হচ্ছে তোমাদের মানে কি বলে, কন্ট্রাস্ট কন্ট্রাস্ট শো করা যে প্যারাগ্রাফ গুলো, সেগুলো নিয়ে লিখবা। এই প্যারাগ্রাফটাতে তোমার শুরুতে হচ্ছে দেখাবা যে অ্যাকচুয়ালি আমাদের কি কি অপরচুনিটি আছে গ্রো করার অ্যাডolescent পিরিয়ডে। দেন দেখবা হচ্ছে যে আমার ইয়াতে কি আছে, কি বলে, আমার ডেঞ্জার্স কি কি আছে এই পিরিয়ডটাতে। দেন সেটার উপর ডেভেলপ করে তুমি যেই জিনিসটা ধরবা তোমার পার্সপেক্টিভ থেকে, যেটা তোমাকে মেইনলি তোমাকে যে কোনো একটা সাইড চুজ করতে হবে, যে আমি হয় ধরবো যে অ্যাডolescent পিরিয়ডটা আমার জন্য গ্রোথের জন্য মেইন ইয়া, বাট এটা সাবসিকুয়েন্ট একটা রিস্ক আছে, বাট স্টিল এটা আমার জন্য গ্রোথের এবং অনেক বেশি অপরচুনিটি ফুল, ওভাবে লিখবা। আদারওয়াইজ এমন লিখতে পারো যে তোমার হচ্ছে রিস্কটাই বেশি, যদিও অনেক বেশি অপরচুনিটি আছে বাট সবাই কাজে লাগাইতে পারে না, রিস্কটা বেশি, রিস্ক ফ্যাক্টরটা বেশি, সেটা নিয়ে তুমি তখন লিখবা। মানে জিনিসটা তোমাকে দুইটা দিয়ে কন্ট্রাস্ট শো করে দিতে হবে, বাট তোমাকে একটা পক্ষ নিতে হবে, সেই পক্ষের উপর তুমি কি করবা, তোমার আর্গুমেন্ট গুলো শো করবা। তো এটার উপর প্যারাগ্রাফটা লিখবা, আজকে তোমাদের চেক আউট করবো। সো নেক্সট প্যারাগ্রাফতে চলে যাও, 4 নম্বরে। আচ্ছা, যে মার্ক করতেছো মার্ক করিও না, কারো কোনো বুঝতে অসুবিধা হলো, কোনো লাইন যদি বুঝতে অসুবিধা হয় আমাকে ওখানে হাইলাইট করে দেখাইতে পারো, বাট অযথা মার্ক করিও না। ওকে, দেখো ফোর্থ যে প্যারাট আছে, many adolescents face pressure to use alcohol, cigarettes, or other drugs, and to initiate sexual relationships, putting themselves at high risk to fix intentional and key unintentional injuries, unintended pregnancies, and sexually transmitted infections, including the human immunodeficiency virus or HIV. Many also experience a wide range of adjustment and mental health problems. Behavioral patterns that are established during this period, such as the use or avoidance of drugs and taking or sustaining from sexual risk, can also have long-lasting negative and positive effects on future health and well-being. As a result, adults have unique opportunities to influence adolescents. So এই যে এইখানে দেখো তোমার লাস্ট যে লাইনটা ছিল আগের ফ্রেজের, যে ডেঞ্জার্স অফ কি adolescent period in the context of society, social context that exert powerful influence। এইখানে পুরা হচ্ছে ডেঞ্জার গুলো কি কি দেয়া আছে সোশ্যাল কন্টেক্সটে, সেটা কি করছে, ডিপিক্ট করছে।
ক্লিয়ার? দেন ফিফথ প্যারায় আসো, দেখো adolescents are different both from young children and adults. Specifically, adolescents are not fully capable of understanding complex concepts or the relationship between behavior and consequences, or the degree of control they have or can have over health decision making, including related to asexual behavior. Related to sexual behavior. This inability may make them particularly vulnerable to sexual exploitation and high risk behaviors. Laws, customs, and practices may also affect adolescents differently than adults. For example, laws and policies often restrict adolescents' access to reproductive health information and services, especially when they are unmarried. In addition, even when services do exist, provider attitudes about adolescents often pose a significant barrier to the use of these services. আচ্ছা, এখানে তেমন কিছু বলে না, এখানে জাস্ট হচ্ছে অ্যাডolescents এর কি হইতে পারে সোশ্যাল কনসিকুয়েন্স গুলো বলা হয়েছে। এখানে একটা ওয়ার্ড আছে যেটা হচ্ছে ইয়া করার মতো, সেটা একটু দেখো, এক্সপ্লয়টেশন। এক্সপ্লয়টেশন মানে কি জানো? এক্সপ্লয়টেশন মানে কি? শোষণ। হুম হুম। শোষণ। হ্যাঁ, শোষণ, বাট ধরো আমি বললাম যে একটা ওয়ারের মধ্যে একটা আর্মির উইকনেস আছে, সেটাতে আমি এক্সপ্লয়েট করব। এই এক্সপ্লয়েট করা মানে কি বোঝায়? অ্যাবিউজ। অ্যাবিউজ না, অ্যাকচুয়ালি এটা তুমি বলতে পারো যে উইকনেসের কারো উইকনেসের যার উইকনেসটা আছে সেই উইকনেসে তুমি তোমার সবচেয়ে বেশি ফায়দাটা তুলবা। তোমার এগেনস্টে যে থাকবে তার উইকনেসে তুমি সবচেয়ে বেশি ফায়দা তুলতে পারো, সেটাকে বলে এক্সপ্লয়েট করা। বুঝতে পারছো? সো এখানে ওটা হচ্ছে এক্সপ্লয়েটের নাউনটা দিছে এক্সপ্লয়েশন। হ্যাঁ, ওটার লিটারেল মিনিং গেলে শোষণ, ঠিক আছে। দেন সিক্সথ প্যারাতে আসো। Adolescents depend on their families, their communities, schools, health services, and the workplaces to learn a wide range of skills that can help them to cope with the pressures they face and make a successful transition from childhood to adulthood. Parents, members of the community, service providers, and social institutions have the responsibility to both promote adolescent development and adjustment, to intervene effectively when problems arise. আচ্ছা, এখানে কি দিছে? এখানে হচ্ছে যে কার সোসাইটিতে কার রোল কোনটা সেটা নিয়ে কথা বলা হয়েছে, যে আমাদের অ্যাডolescent পিরিয়ডের জন্য হচ্ছে কোন রোলটা কে প্লে করবে, কিরকম ভাবে প্লে করলে আমাদের অ্যাডolescent পিরিয়ডটা সবচেয়ে বেশি ফ্রুটফুল হবে, সেগুলো নেই। তো এখানে একটা ওয়ার্ড আছে, দেখো, সেটা হইতেছে ইন্টারভিন। লাস্ট লাইনে যাও, দেখো, হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি টু বোথ প্রমোট অ্যাডolescence ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট and to intervene effectively when problems arise. Intervene এই ওয়ার্ডটা কি মার্ক করে নাও ভোক্যাব হিসেবে। ইন্টারভিন মানে কি, কেউ জানো? হস্তক্ষেপ। হ্যাঁ, হস্তক্ষেপ বলতে পারো, তবে এখানে মেইনলি বলবো যে ইন্টারভিন হচ্ছে দুটা জিনিসের যখন কি বলবো অ্যামালগ্যামেশন হয়, তখন তুমি ওটাকে ইন্টারভিন বলতে পারো। লাইক, হ্যাঁ, হস্তক্ষেপই বলতে পারো, ঠিক আছে। সোজা বাংলা ভাষায় বললে হস্তক্ষেপ, ঠিক আছে। আচ্ছা, তারপর সি নাম্বার ইয়াতে যাও। দ্য প্যাসেজ অফ সিক্স প্যারাগ্রাফস, চুজ দ্য মোস্ট সুটেবল হেডিংস ফর প্যারাগ্রাফস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। আচ্ছা, এই যে এখানে দেখো, এখানে আমার 10টা হেডিংস দেয়া আছে, বা 10টা কি দেয়া আছে। এই যে টপিকটা পড়লা, এই যে লেসনটা দেখলা, এই লেসনটা থেকে এই 10টা হেডিং এর উপর বা এই 10টা টাইপের উপর কি প্যারাগ্রাফ বা রাইটিং আসতে পারে। প্যারাগ্রাফ রাইটিংও আসতে পারে বা কন্টেক্সচুয়াল রাইটিং আসতে পারে, যে কোনো কিছু আসতে পারে অ্যাডমিশনে। মানে আমাদের রিটেন পার্টে খুব ভালো মতো যদি খেয়াল করো, দেখবা যে ইয়েতে ডিউ বলো বা অন্য যেখানেই বলো, টেক্সচুয়াল হয় সব। রিটেন পার্ট সবকিছু টেক্সচুয়াল হয়। ধরো একটা প্যারাগ্রাফ দিল, সেই প্যারাগ্রাফটা হচ্ছে আমার ইএফটির কোনো একটা টেক্সটের কোনো একটা লেসনে আছে, সেই লেসন থেকেই জাস্ট নামটা চেঞ্জ করে বা ওই লেসনের যে মেইন সামারিটা সেই সামারিটা ঠিক রাখে, জাস্ট হেডিংটা চেঞ্জ করে দিয়ে আসে। সো এইখানে এরকম কিছু 10টা দেওয়া আছে, দেখো। আর জার্নি টুয়ার্ডস অ্যাডাল্টহুড, অ্যাডolescence and education, stages of human life,
blah 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 অনেক কিছু আছে। দেন দেখো ভালনারেবল এজ, পোটেনশিয়াল হেলথ হ্যাজার্ডস, এই সবগুলো কি আমার অ্যাডolescent পিরিয়ডের টপিকের উপর বেস করে সাব টপিক। এই টপিকগুলো থেকে খুবই 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 সম্ভাবনাময় বলতে পারো যে আসার সম্ভাবনা আছে যদি অ্যাডolescent থেকে আসে। এরকমই কিছু জাস্ট হচ্ছে তোমার হেডলাইনটা চেঞ্জ করে দিয়ে কি আসবে, ওই অ্যাডolescent পিরিয়ডটা সম্পর্কে তোমার কাছে জানতে চাওয়া হবে। তো এই যে হেডিং গুলো দেওয়া আছে, চেষ্টা করবা এগুলো থেকে অ্যাটলিস্ট 10 সেন্টেন্স, 10 সেন্টেন্সে কিছুটা লেখার। প্রতিটা কিন্তু একই জিনিস, বাট তোমাকে হচ্ছে টপিকটা একটু বুঝতে হবে। সেই টপিক অনুযায়ী মানে প্রতিটা থিম একই থাকবে, বাট মেইন ভাবটা চেঞ্জ হয়ে যাবে যখন তুমি ইয়া করবা, প্যারাগ্রাফটা লিখবা এই হেডিংস গুলোর উপরে। যেমন দেখো, আর জার্নি টুয়ার্ডস অ্যাডাল্টহুড, এই জার্নি টুয়ার্ডস অ্যাডাল্টহুড যখন লিখবা তখন হ্যাঁ তোমার মেইন ফোকাস থাকবে অ্যাডোলেসেন্ট পিরিয়ডের উপরে। বাট সেখানে তোমার কি আসবে, ইনফ্যান্সি আসবে, তোমার বিফোর চাইল্ডহুড আসবে, দেন পোস্ট চাইল্ডহুড আসবে, এগুলো নিয়ে এটা দিলা। দেন ধরো এইটা আর ট্রানজিশন পিরিয়ড, F নাম্বার, এটা যদি দেয় সেম জিনিস কিন্তু তোমার অ্যাডোলেসেন্ট নিয়ে লিখতে হবে, বাট এখানে কোনটা বেশি আসবে, এখানে অ্যাডোলেসেন্টটা ফোকাসড হবে বেশি। সো এরকমই রিটেন পার্ট গুলো এরকমই আসবে। এগুলো একটু খেয়াল করিও আর এগুলোর উপর নিজের একটু সেলফ প্র্যাকটিস করিও। ভাইয়া ওইখানে ওই যে টুয়ার্ডস অ্যাডাল্টহুড টপিকের ওইখানে যেন কি কি পয়েন্ট গুলো বললেন? টুয়ার্ডস অ্যাডাল্টহুড কোথায় এটা, কত নম্বর ইয়াতে? ওই যে লিস্ট অফ হেডিং প্রথমটাই। আচ্ছা আচ্ছা। আর জার্নি টুয়ার্ডস অ্যাডাল্টহুড, এই দেখো, আর জার্নি টুয়ার্ডস অ্যাডাল্টহুড ধরো তোমাকে একটা এক টপিকের উপরে প্যারাগ্রাফ লিখতে দিছে, তুমি কিভাবে তুমি প্যারাগ্রাফটা শুরু করবা? তুমি শুরুতে কিছুক্ষণ 2-3 মিনিট চিন্তা করবা, যে একটা আউটলাইন আঁকবা মনের মধ্যে, যে আমার এই যে টপিকটা আছে, এই টপিকটার মধ্যে কি কি জিনিস কাভার করতে হবে, কি কি জিনিস আছে না আছে। এবং সেটা তুমি কিভাবে বুঝবা যে কি কি আছে? সেটা পুরোটাই হচ্ছে আমার টপিক যেটা দেওয়া আছে, সেই টপিকের যে হেডিংটা, সেই হেডিংটার উপর ডিপেন্ড করে তুমি লিখবা। যেমন আর জার্নি টুয়ার্ডস অ্যাডাল্টহুড, কি লিখছে জার্নি, এখানে কিছু কিওয়ার্ডস তুমি আগে ফাইন্ড আউট করে নিবা যে আমার এখানে কি আছে, একটা জার্নি। জার্নি মানে কি বুঝাইছে, যে আমার স্টেপ ফরওয়ার্ড হইতেছে, আমি ডিরেক্ট অ্যাডাল্টহুড এখানে লিখতে পারবো না, আমার এখানে দুটো কিওয়ার্ড আছে, একটা হচ্ছে অ্যাডাল্টহুড আর একটা কি জার্নি। সো জার্নি টুয়ার্ডস অ্যাডাল্টহুড এটা নিয়ে যখন লিখবা, তোমার স্টেপ বাই স্টেপ কিছু জিনিস ফলো করা লাগবে। এটা তুমি মনের মধ্যে এঁকে নিবা, একটা আউটলাইন এঁকে নিবা যে হ্যাঁ, আমি টপিক সেন্টেন্সটা লেখার পরে আমার আউটলাইনটা এভাবে আগাবে, কিভাবে আগাবে। আমি শুরু করবো হচ্ছে অ্যাডাল্টহুড, তো কখন 18 বা 20, আফটার টিন এজ, ওটা কি আমরা কি অ্যাডাল্টহুড বলি। বা অ্যাডাল্টহুডের অনেক ধরনের ডেফিনেশনস আছে, তো সেটাও তুমি স্টেট করতে পারো তোমার প্যারাগ্রাফে, বাট সেটা পরে আসবে। তুমি জার্নি টুয়ার্ডস অ্যাডাল্টহুড বলছো মানে কি, তোমার একটা স্টেপ বাই স্টেপ প্রসেসে যাইতে হবে। সেটা তুমি শুরু করবা কিভাবে, ধরো ইনফ্যান্সি দিয়ে শুরু করবা। ইনফ্যান্সি কোনটা, আফটার অ্যান ইনফ্যান্ট বা অ্যান অফস্প্রিং ইজ বর্ন, তারপর থেকে ধরো 1 ইয়ার বা 2 ইয়ার পর্যন্ত যে এই সময়টা, মানে একদম মায়ের কোলে থাকে যখন, সেই সময়টা সেটা কি ইনফ্যান্সি। দেন সেখান থেকে কি একটা চাইল্ডহুড, সেই চাইল্ডহুড লেভেল থেকে তোমার আসবে হচ্ছে পোস্ট চাইল্ডহুড। পোস্ট চাইল্ডহুড থেকে দেন তোমার হচ্ছে সেখানে ট্রানজিশন হয়ে আসবে অ্যাডোলেসেন্স। অ্যাডোলেসেন্স পার করে দেন আসবে তোমার কি অ্যাডাল্টহুড। এখন এখানে ভালো মতো খেয়াল করবা, জার্নি টুয়ার্ডস অ্যাডাল্টহুড, তোমার অ্যাডাল্টহুড টুয়ার্ডস, মানে অ্যাডাল্টহুড টুয়ার্ডস অ্যাডাল্টহুড মানে কি, অ্যাডাল্টহুড হচ্ছে তোমার ডেস্টিনেশন। এখানে তুমি এখানে অ্যাডাল্টহুড নিয়ে কিন্তু লিখবা না, অ্যাডাল্টহুডটা তোমার ডেস্টিনেশন। এর আগ পর্যন্ত যা কিছু হয়েছে সেই সব নিয়ে তুমি কি ধাপে ধাপে লিখবা, যেভাবে তোমাকে আমি বললাম ওই সিকোয়েন্সটা ফলো করে করে লিখবা। দেন তোমার মেইন ফোকাস অটোমেটিকলি কোথায় চলে আসবে, অ্যাডোলেসেন্স পিরিয়ডে চলে আসবে বা পিউবার্টি পিরিয়ডটাতে চলে আসবে। সো এইভাবে যখন তুমি গুছাই লিখবা একটা প্যারাগ্রাফ, যখন একটা ফ্লো মেনটেন হবে, একটা সিকোয়েন্সিয়াল একটা ফ্লো থাকবে, দেখবা যে অটোমেটিক তুমি হচ্ছে কি, যে এক্সামিনার আছে তার কি চোখ তুমি অ্যাট্রাক্ট করতে পারতেছো, সে সিকোয়েন্সে থাকবে, সে ফ্লোতে থাকবে। তুমি যদি রিডার যদি ফ্লো ধরতে না পারে তোমার রাইটিং এ, তাহলে বুঝবে যে তোমার রাইটিং এ গলদ আছে। So তোমাকে ফ্লোটা মেনটেন করতে হবে। সো জার্নি টুয়ার্ডস অ্যাডাল্টহুড বলতে ওটাই বুঝাইছে যে তোমার এখানে অ্যাডাল্টহুডটাও কিন্তু তোমার একটা ডেস্টিনেশন, এর মাঝে যা কিছু আছে, ওইখান ওই পর্যন্ত যাইতে যা কিছু পড়বে সেটা নিয়ে তুমি কি করবো করবা, একটা টপিকে প্যারাগ্রাফ লিখবা বা কম্পোজিশন বা এসে। এসে তো আসবে না, মানে ধর প্যারাগ্রাফ বা কন্টেক্সচুয়াল রাইটিং যা আসবে সেটা কি ওইভাবে স্টেট করে লিখবা। বুঝতে পারছো? জি ভাইয়া, বুঝতে পেরেছি। সেম গোস ফর দ্য রেস্ট অফ দ্য প্যারাগ্রাফস। তুমি দেখো এখানে আর বাকি যেগুলো আছে সেগুলো তো সেম ভাবে যাবে, একটা টপিক সেন্টেন্স থাকবে, সেই টপিক সেন্টেন্সটা সেই টপিকটাকে ভালো মতো তোমাকে বুঝতে হবে। দেন ওটার উপর টপিক সেন্টেন্স লিখে তোমার হচ্ছে স্টেপ বাই স্টেপ আগাইতে হবে যে কেমনে কি করব। আমার আউটলাইনটা মেপে নিয়ে ওটার হচ্ছে তুমি ইয়া দিবা, সাপোর্টিং ডিটেলস তুমি দিবা, দিয়ে দেন যখন হচ্ছে সিকুয়েন্সিয়াল একটা লিখবা, লেখার পর হচ্ছে লাস্টে গিয়ে একটা কনক্লুডিং সেন্টেন্স রাখবা। তো এই জিনিসগুলো রাখলে কি হবে, যে
রিডার বা এক্সামিনার যখন তোমার এসেটা পড়বে বা তোমার রাইটিংটা পড়বে, তখন তার পড়তে সুবিধা হবে। তার পড়ে বুঝতে সুবিধা হবে, তার জিনিসটা কম্প্রিহেন্ড করতে সুবিধা হবে। তখন অটোমেটিকলি তোমার লেখাটা একটা মানে নর্মাল লেখার চেয়ে একটু অ্যাবাভ স্ট্যান্ডার্ড চলে যাবে, রাইটিং এ মার্ক বেশি পাবা। তোমাদের হচ্ছে প্যারাগ্রাফ ক্লাসেস মেবি হয়েছে, না হলে প্যারাগ্রাফের উপর ডিটেলস ক্লাস আমি সমস্যা নেই আরেকবার দেখাই দেবো। সো এই টপিকগুলো যেখানে আছে 10টা, এই 10টা টপিক একটু ইয়া করে নিও, তোমরা নিজেরা সেলফ প্র্যাকটিস করে নিও। আচ্ছা, এই যে এইখানে দেখো, ডি নাম্বারে কলাম এ আর কলাম বি আছে, এইটা একটু তোমরা কুইক ইয়া করে ফেলো, ম্যাচ করে ফেলো। এটা পড়াচ্ছি কেন, কারণ হচ্ছে এটা তুমি যখন মডেল টেস্ট গুলো দিতে শুরু করবা তখন বুঝবা যে টেক্সচুয়াল ভোক্যাব কতটা ইম্পর্টেন্ট। এখানে দেখো টেক্সচুয়াল যে ইম্পর্টেন্ট ইয়াগুলো ভোক্যাবগুলো আছে, অ্যাডোলেসেন্স, ডেটারমিনেন্টস, অ্যাকুইজিশন, ট্রেমেন্ডাস, এক্সার্ট, কনসিকুয়েন্স, ভালনারেবল, ইন্টারভিন, ট্রানজিশন, এই ওয়ার্ডগুলো খুবই ইম্পর্টেন্ট। প্রতিটা টেক্সটে এরকম কিছু কিছু ওয়ার্ডস থাকে যেগুলো খুবই ইম্পর্টেন্ট থাকে। সো এই ওয়ার্ডগুলো তোমাকে কি করতে হবে, খুব ভালো মতো আয়ত্ত করা থাকতে হবে, এটা সিনোনিমস কি, অ্যান্টোনিমস কি, বা ইন ডিটেলস কি বোঝায়। তোমার ডিউতে সবচেয়ে বেশি যেটা আছে কি, টেক্সচুয়াল ওয়ার্ড দেয় দিয়ে ওটা থেকে কি সেন্টেন্স মেক করতে দেয়। সো তোমার এই ওয়ার্ডগুলোতে খুব ভালো কি দক্ষ থাকতে হবে, এগুলো একটু ম্যাচ করে ফেলো তাড়াতাড়ি কুইক।
হয়েছে তোমাদের? আচ্ছা দেখো, আমি বলতেছি, তোমরা মিলে নাও। জি যে ভাইয়া। পর্যন্ত যে পর্যন্ত করছো সে পর্যন্ত রাখো, বা তোমরা বলতে পারো এখন পর্যন্ত যে যতটুকু করছো বলতে পারো। অ্যাডোলেসেন্স কি হবে বলো? অ্যাডোলেসেন্স কোনটা? The period of physical and physiological development from the onset of ঠিক আছে। puberty, ডিটারমিনেন্টস। uh, ডিটারমিনেন্টস মানে কি? a factor or cause ঠিক that আছে, ঠিক makes আছে, ঠিক আছে। something. অ্যাকুইজিশন মানে কি? অ্যাকুইজিশন। অ্যাকুইজিশন তো কিছুক্ষণ আগেই দেখাইলাম। অ্যাকুইজিশন মানে কি? কোনো কিছু অ্যাকোয়ার করা বা কোনো কিছু কি অর্জন করা। সো অ্যাকুইজিশন কি? দ্য অ্যাক্ট অফ অ্যাকোয়ারিং অর গেইনিং পজেশন। ঠিক আছে। দেন ট্রিমেন্ডাস মানে কি? ট্রিমেন্ডাস, ট্রিমেন্ডাস শব্দের অর্থ কি আগে বাংলায় বলো? ট্রিমেন্ডাস শব্দের অর্থ কি জানো না? ট্রিমেন্ডাস মানে হচ্ছে কোনো জিনিস বিশাল বড় বা ম্যাগনিফিসেন্ট সাইজের কোনো কিছু, সেটাকে আমরা কি বলি? ট্রিমেন্ডাস বলি। যে বিশাল বড় অতিকায় বৃহৎ কোনো জিনিস, এটাকে আমরা কি বলি? ট্রিমেন্ডাস বলি। তো এখানে কোনটা হবে ট্রিমেন্ডাস? ওই যে যে ফার্স্ট যেটা আছে। Extraordinary হ্যাঁ, large in size. সাইজ, এক্সটেন্ট, অ্যামাউন্ট, পাওয়ার অর ডিগ্রি। এটা যে শুধু সাইজে হবে ব্যাপারটা এরকম না, যে কোনো জিনিসই হইতে পারে। তুমি তোমার পাওয়ারে ধরো, আহ তোমার এলাকার ধরো ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প কি অনেক বেশি পাওয়ারফুল একটা কি পলিটিশিয়ান বা একটা প্রেসিডেন্ট। তো আমরা কি বলতে পারি? যে ডোনাল্ড ট্রাম্প ইনহেরিটস ট্রিমেন্ডাস পাওয়ার। সেই ট্রিমেন্ডাস যে কোনো কিছুতে হইতে পারে, ডিগ্রিতেও হইতে পারে, অ্যামাউন্টও হইতে পারে, যে কোনো কিছুতে হইতে পারে। দেন কোনটা আছে? এক্সার্ট। এক্সার্ট করা কোনটা বলো? To put forth effort to do something. ঠিক আছে। কনসিকুয়েন্স। Something that logically or naturally follows from an action and condition. দেন ভালনারেবল। ভাই ভালনারেবল অর্থ কি ক্ষতিগ্রস্ত না? হ্যাঁ, ভালনারেবল অর্থ ভা- কি? ক্ষতিগ্রস্ত। না না, ভালনারেবল অর্থ ক্ষতিগ্রস্ত না। ভালনারেবল মানে ধরো কোনো একটা জিনিস খুব নাজুক অবস্থায় আছে, দুর্বল। মানে জিনিসটাকে তুমি অ্যাটাক করলে সেটা হচ্ছে ডিফেন্সলেস, এটাকে ভালনারেবল বলে। লাইক হচ্ছে এখানে যেটা দেওয়া আছে দেখো, সাসেপ্টেবল টু ইনজুরি অর ডিজিজ। এই যে সাসেপ্টেবল মানে কি জানো? সাসেপ্টেবল মানে কি? শিকার হওয়া বা হ্যাঁ, তো সাসেপ্টেবল টু ইনজুরি অর ডিজিজ বলতে কি বুঝাইছে? যে ডিজিজ বা ইনজুরি যে কোনো জিনিসই কি খুব বেশি ঝুঁকিপ্রবণ, এটা আমার সাসেপ্টেবল। এটা হবে কি আমার ভালনারেবল। বুঝতে পারছো ভালনারেবল কি? কোনো জিনিস নাজুক, মানে যে কোনো ইনজুরি বলো বা ডিজিজ বলো, যে কোনো কিছু হইতে পারে সেটাতে, যে কোনো অবস্থা। এটা শুধু ইনজুরি ডিজিজ না, যে কোনো কিছুর ক্ষেত্রেই সাসেপ্টেবল। দেন কনসিকুয়েন্স। ইন্টারভিন। ইন্টারভিন মানে কি বলো? কিছুক্ষণ আগে বলছিল, এই যে কে বলছিল? প্রিয়ন্তী না, প্রিয়ন্তী না, মাহি বলছিল। হস্তক্ষেপ করা। হ্যাঁ হ্যাঁ। হস্তক্ষেপ করা। হ্যাঁ, হস্তক্ষেপ করা। এইখানে কোনটা হবে? কলাম বির কোনটা হবে তাহলে? টু বিকাম To ইনভলভড ইন become সামথিং involved. টু বিকাম ইনভলভ, ইয়েস। in order to ট্রানজিশন। have an influence on what happens, এইটা হবে। ট্রানজিশন কোনটা? ইন্টারভিন ঠিক আছে, বুঝতে পারছি। ট্রানজিশন কোনটা? Transition, a factor or A change cause that from one makes A thing to change from, next. yes, A change sudden from action or state of one thing being. to next. ট্রানজিশন মানে কি?
একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় যেটা যাওয়ার যে ইন্টারমিডিয়েট যে অবস্থাটা সেটাকে ট্রানজিশন বলে। বুঝতে পারছো? টেক্সচুয়াল ভোক্যাব গুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো কোনো বিকল্প নাই। সো এই টেক্সটটা ছিল তোমাদের জন্য একটু ইম্পর্টেন্ট। এখান থেকে এই যে ইনফ্যান্সি, পিউবার্টি, ট্রানজিশন, এই ওয়ার্ড গুলো একটু দেখে নিও, এই টার্ম গুলা। দেন আসে হচ্ছে কি অ্যাডolescence অ্যান্ড সাম রিলেটেড প্রবলেমস ইন বাংলাদেশ। আচ্ছা, এটা হচ্ছে তোমার হচ্ছে কি বলবো, একটা নিউজ রিপোর্ট বা কিছু সমীক্ষা বলতে পারো, এগুলোকে বাংলায় বলে। কিছু স্ট্যাটিস্টিক্স দেওয়া আছে, এগুলো ওরকম ইম্পর্টেন্ট না, আসে না সচরাচর এরকম, দেখে নিতে পারো। ভাইয়া, মেমোরাইজিং পার্টের জন্য আনলকিং ভোকাবুলারি এই বইটা কেমন? মেমোরাইজিং পার্টের জন্য কোন বইটা? মানে ভোকাবুলারির জন্য? আনলকিং ভোকাবুলারি, হ্যাঁ। শোনো, লাইক ভোকাবুলারি, স্পেলিং, গ্রুপ ভার্ব। ভোকাবুলারি, স্পেলিং, হ্যাঁ এগুলো জিনিস তো সবকিছুই তোমার একটা ইয়া আছে যে কোথা থেকে আসবে জানা বলা যায় না। বাট আমি সবার আগে সাজেস্ট করবো কোনটা, যে তুমি আগে টেক্সট বুকটা ঠিক শেষ করো। একদম র ফর্ম যেটা টেক্সট বুক থেকে তুমি নিজে পড়ে নিজে ওয়ার্ড গুলাকে নিজে নিজে ফাইন্ড আউট করো, যে এই ওয়ার্ডটা একটু ইম্পর্টেন্ট। কারণ হইতে পারে যে একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড ওখানে দেয়া আছে, তুমি ওটা জানছো বা আমি তোমাকে বলছি তুমি লিখে নিছো, বাট খুব একটা কমন ওয়ার্ড সবাই জানে, বাট তুমি সেটা জানো না। But সেই কমন ওয়ার্ডটা সিনোনিম হিসেবে আসলো, যে এটা সিনোনিম কি বলো, তো তুমি কমন ওয়ার্ডটা তখন মিস করে গেছিলা, তখন কি করবা? So, জিনিসটা হচ্ছে সবচেয়ে ভালো হয় তুমি আগে টেক্সট বুক নিয়ে বসে, তোমরা সবাই আর কি টেক্সট বুক নিয়ে বসে নিজের একটা র ফর্মে বের করো যে আমার এই প্যাসেজটা পড়ার পর এই ওয়ার্ড গুলা বুঝতে অসুবিধা হয়েছে বা এই টার্ম গুলো বুঝি নাই বা এই মিনিং গুলো আমি জানি না। পাশে ওখানে নোট করে নাও, একটা স্টিকি নোট লাগায় রাখো, যাতে সেকেন্ড টাইম যখন রিভিশন দিবা ওই ওয়ার্ড গুলো চোখে পড়বে। কারণ টেক্সট থেকেই ম্যাক্সিমাম জিনিস আসে। তুমি হচ্ছে রিটেন পার্টে যেটা কথা বলতেছো, এটাও তোমার টেক্সট থেকে আসবে। দেন হচ্ছে রিটেন পার্টে অ্যাকচুয়ালি আসে কি কি দেখো, 10 মার্কের প্যারাগ্রাফ আসবে, 5 মার্কের সেন্টেন্স মেকিং আসবে, 5 মার্কের ট্রান্সলেশনের মতো আসবে, এ হলো 20 মার্ক। এটা মোটামুটি একটা কমন প্যাটার্ন গত 3-4 বছর বা 5 বছরে। এটার বাইরেও কিছু হইতে পারে, বাট এর বাইরেও যদি কিছু হয়, মানে এমন আহামরি কোনো চেঞ্জ হবে না যেটাতে হচ্ছে তোমার খুবই বেশি আউটার নলেজ থাকতে হবে। তুমি যদি টেক্সট ভালো মতো পড়ো, টেক্সটের ওয়ার্ড সম্পর্কে খুব ভালো মতো জানো, টেক্সটের টপিক গুলা যেগুলো দেওয়া আছে, ইউনিটস গুলা, লেসন্স গুলা, ওই সম্পর্কে প্যারাগ্রাফ গুলো যদি প্র্যাকটিস করে যাও, ওই টপিকের জিনিসগুলো যদি পড়ে যাও, তোমার আটকানোর কথা না। বুঝতে পারছো ব্যাপারটা? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। একটা কোশ্চেন ছিল। আচ্ছা, হ্যাঁ বলো। রাইটিং পার্টে ভাই একটু প্যারা হয়ে যাচ্ছে, যেরকম যে আমি লিখতে পারতেছি বাট ওই রকম না, এই অ্যাডভান্স লেভেল হচ্ছে না, লাইক আমাদের রিটেন বইয়ে যেরকম দেওয়া ওইরকম হচ্ছে না, একদম নর্মাল হইতেছে, সিম্পল হচ্ছে। কি করব এখন? তুমি কি রাইটিং প্র্যাকটিস করতেছো? হ্যাঁ ভাই, একটু একটু ট্রাই করতেছি। মানে এইখানে মানে মানে আমি হচ্ছে কি, প্র্যাকটিস বলতে বোঝাচ্ছি তুমি কি নিজে বাসায় লিখো, নিজে অ্যাটলিস্ট 40 থেকে 50 মিনিট নিজেকে প্র্যাকটিস করতে হবে হ্যাঁ বিভিন্ন ভাই টপিক। আমি একটু ট্রাই ট্রাই করতেছি। বাট হ্যাঁ। এ যাবৎকালে আমি যেটা করছি হচ্ছে একদম চোখ বন্ধ করে মুখস্থ করে প্যারাগ্রাফ মানে লিখে দিয়ে আসতাম এক্সামে। তো আচ্ছা আচ্ছা, এখন তো একটু প্যারা হয়ে যাচ্ছে। বুঝতে পারছি, মানে তোমার হচ্ছে বিল্ডিং ইয়াটা নেই। শোনো, তোমাকে আমি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে যে কোনো টপিকের উপর প্যারাগ্রাফ বলো বা যে কোনো রাইটিং বলো, সেটা কিভাবে করতে হয় একটা কমন ফরমেশন আছে, যদি এরকম সেট করাই দিই বা দেখাই দিই তাহলে তুমি বুঝতে পারবা। সেটা হচ্ছে প্যারাগ্রাফ বলবো, যে কোনো রাইটিং বলো, ম্যাক্সিমাম রাইটিং মানে তোমাদের যেগুলো আসতে পারে সেসবের ক্ষেত্রে সবার প্রথমে তোমাকে হচ্ছে কনটেক্সটের কনসেপ্টটা কি সেটা বুঝতে হবে। সেটা বুঝে ওটার উপর একটা ওয়ান লাইন সামারি দিয়ে শুরু করতে হবে, যেটাকে আমরা কি আরেকভাবে টপিক সেন্টেন্স বলি। টপিক সেন্টেন্স দিয়ে তোমাকে শুরু করতে হবে, দেন সেটার উপর তোমাকে সাপোর্টিং ডিটেলস আনতে হবে, সাপোর্টিং ডিটেলস নিয়ে তোমাকে কাজ করতে হবে। 3-4টা সাপোর্টিং ডিটেলস আনে, সেই 3-4টা সাপোর্টিং ডিটেলস এক্সপ্লেনেশন দিবা, দিয়ে দেন হচ্ছে কি একটা কনক্লুডিং সেন্টেন্স রাখবা। তো এটা সব পুরোটা কি হবে, একটা প্যারায়, একটা প্যারায় হবে এই জিনিস। এই এটা হচ্ছে কি একটা কমন স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা মেনটেন করবা কিভাবে? তুমি শুরুতে হচ্ছে দেখো, আজকে খুব ভালো মতো যাবা, গিয়ে হচ্ছে ধরো একটা তোমার কাছে যে প্র্যাকটিস বুকটা থাকুক, এক্সারসাইজটা থাকুক, প্যারাগ্রাফ গুলো দেখবা। প্যারাগ্রাফের ফার্স্ট যে লাইনটা আছে, যে টপিক সেন্টেন্স গুলো, সেই টপিক সেন্টেন্স তুমি পুরাটা কখনোই পড়বা না। তুমি জাস্ট গিয়ে আজকে পুরো সব তোমার কাজ হচ্ছে যতগুলো তোমার মানে যেই বইটাই আছে সেই বই থেকে প্যারাগ্রাফে প্রথম লাইনগুলো পড়া, যে অ্যাকচুয়াল টপিক সেন্টেন্স মেক করে কিভাবে সেটা বুঝানো। তোমার টপিক সেন্টেন্সে তুমি যে আর্গুমেন্ট গুলো নিয়ে আসবা বা যেই যেই জিনিসগুলো সম্পর্কে হিন্ট দিবা, সেই হিন্টস এর উপর বেস করে তোমার কি তোমার প্যারাগ্রাফের বডিটা তৈরি হবে। বুঝতে পারছো?
হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। এখন টাইপ আছে, কিন্তু অনেক ধরনের টাইপ আছে, যেমন হচ্ছে তোমার কজ এন্ড ইফেক্ট আছে, দেন হচ্ছে তোমার কন্ট্রাস্ট আছে, কন্ট্রাস্ট, দেন সিমিলারিটি ডিসিমিলারিটিস আছে, দেন ধরো ইনফরমেটিভ বা ডেসক্রিপটিভ আছে। অনেক ধরনের প্যারাগ্রাফ হইতে পারে। সব ক্ষেত্রেই, ম্যাক্সিমাম ক্ষেত্রেই তোমার হচ্ছে স্ট্রাকচারটা সেম ইয়ার ফলো করবে, যে তুমি টপিক সেন্টেন্সে যেভাবে বিল্ড আপ করবা জিনিসটা, তুমি যেই ভিজুয়ালাইজ থেকে পারসেপ্ট করবা আর কি, তোমার পারসেপশন যেটা, সেই অনুযায়ী টপিক সেন্টেন্স লিখে সেটা তুমি ডিফেন্ড করবা তোমার কি বডিতে গিয়ে, সেই অনুযায়ী আর্গুমেন্ট করবা। এটা আসবে ওভার টাইম, এটা একবারে হবে না। যেহেতু তুমি বললা যে এখন পর্যন্ত শুধু মুখস্থই করে লিখছো, তোমার এখন যেটা করতে হবে, অনেক বেশি ফরম্যাট পড়তে হবে, যে অনেক বেশি পড়ে কোন ফরম্যাটে পড়তেছে, সবগুলোর মধ্যে কমন প্যাটার্নটা কি, এটা আগে ফাইন্ড আউট করতে হবে। দেখো তুমি লিখতে পারতেছো না কেন, লেখাটা অ্যাকচুয়ালি ভাই কি? আমার যে প্রবলেমটা হয়, হ্যাঁ, মানে আমার বলো। প্রবলেমটা হয় মানে এক লাইনের সাথে পরের লাইনের কোনো মিল নাই, মানে মানে অনেক ডিফারেন্স হয়ে যায়, হম আকাশ হম। পাতাল এরকম। এটা কেন হচ্ছে আমি তোমাকে বলি। দেখো তুমি যে লিখতেছো, তোমার লিখতে পারছো না বা তোমার সিকোয়েন্স ঠিক থাকছে না, তুমি যেটা বললা, এটা কেন হচ্ছে? কারণ তোমার হচ্ছে লিখতেছো যে তুমি, এটা কি অ্যাকচুয়ালি, এটা তুমি কি একটা আউটপুট দিচ্ছ, তোমার থটস যেগুলো, সেই থটস গুলো কি আউটপুট হ্যাঁ দিচ্ছ। হ্যাঁ 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 তোমার এই আউটপুটটা আসবে কখন? যখন তোমার ভিতরে একটা ইনপুট যাবে, দেন তো আউটপুটটা আসবে, তাই না? তুমি যে জিনিস, হ্যাঁ তুমি যদি পড়ো, তোমাকে আগে পড়তে হবে, তোমাকে অনেক জিনিস পড়তে হবে, অনেক জিনিস সম্পর্কে জানতে হবে। তোমার যদি বিভিন্ন টপিক থেকে একটা ভ্যারাইটি অফ সোর্স, ভ্যারাইটি অফ টপিকস, ওয়াইড রেঞ্জ তোমার নলেজ না থাকে, যে আমাকে আজকে, যেমন আমাকে যদি এখন এই মুহূর্তে দেয় যে কোনো টপিক নিয়ে লেখো, যেগুলো নর্মালি আসে বাংলাদেশের যে কোনো কম্পিটিটিভ এক্সামে, আমি লিখতে পারবো। কেন পারবো? একটা রেঞ্জের নলেজ আছে আমার, যে আল্লাহ আমাকে যতটুকু নলেজ দিছে, সেই রেঞ্জের মধ্যে আমি পড়ছি, আমি জানি। So তোমাকে আগে ওইটা অ্যাকোয়ার করতে হবে, তোমাকে আগে পড়তে হবে ভাই। তোমাকে পড়ে তোমার ওই রেঞ্জটা তোমাকে কাভার হ্যাঁ করতে ভাই, হবে। আমারও মনে হয় মানে কিছু টপিক আছে যেটা আমাকে বাংলায় লিখতে দিলে আমি লিখতে পারবো না, কজ ওই পরিমাণ মানে হ্যাঁ, নলেজ ওই আমার পরিমাণ নলেজটা মাথায় নাই। তোমার নাই, এক্স্যাক্টলি এইটাই হচ্ছে। তুমি আউটপুট কখন দিতে পারবা ভালো মতো? যখন তোমার কাছে ইনপুটটা যাবে ভালো মতো, রাইট? সো তোমাকে ইনপুটটা নেওয়ার জন্য কি করতে হবে? পড়তে হবে, সিম্পল। আর খুব ভালো মতো, মানে অ্যাডমিশনের পড়া তো খুব একটা কঠিন না, যদি মানে ট্যাকটিক্যালি পড়তে পারো। তোমাকে কি করতে হবে? কোয়েশ্চেন অ্যানালাইসিস করতে হবে। কোয়েশ্চেন অ্যানালাইসিস করে দেখবা যে কি টাইপের আসে, আমার রাইটিং এ কি টাইপের রাইটিং গুলো আসে, কি কি রিটেন পার্ট আসে, কি কি রিটেন আইটেম আসে, কোন টাইপের আসে, সেই টাইপ গুলো জাস্ট আলাদা করে পড়ে নিলেই তো পার করে দেওয়া যায়। মানে এটা তো খুব, মানে রকেট সায়েন্স না। এটা জাস্ট একটু টাইম দিতে হবে নিজেকে, তোমার ভাইয়া ইনপুটটা আসলে যাতে কি, ভালো থাকে। মানে আমি হ্যাঁ, আমার গ্রামাটিক্যাল মানে গ্রামার যেগুলো আছে সবগুলার বেসিক স্ট্রং, মানে সব ঠিক, মানে আমার মধ্যে কমতি হচ্ছে আমি প্র্যাকটিসটাই কখনো করি নাই। হ্যাঁ, আচ্ছা। মানে আমার সবসময় জ্ঞান আসে হচ্ছে পরীক্ষার 2 মাস আগে, তখন আমি মানে বেশি ভাবি, মানে সব ঠিক আছে, মানে প্র্যাকটিসটা মানে করা হয় না, না এরকম। বুঝতে পারছি। এটা শুধু তোমার প্রবলেম না, এটা আমারও প্রবলেম ছিল, বাংলাদেশের এবং ওয়ার্ল্ডের সবারই প্রবলেম, যে যতক্ষণ না পর্যন্ত কোনো একটা কাজ আসবে তার সামনে, ততক্ষণ পর্যন্ত সে করবে না। পরীক্ষার 2 মাস আগে পড়ছো, তাও তো অনেক, আমরা তো পরীক্ষার 2 দিন আগে পড়ি। শোনো, তুমি যেটা করবা সেটা হচ্ছে যে, তোমার তখন পরীক্ষার 2 মাস নাই, এটা তো ফ্যাক্ট। এখন তো পড়তেছো আই গেস, আমি হ্যাঁ এক্সপেক্ট ভাইয়া, করি। হ্যাঁ হ্যাঁ এখন তো হ্যাঁ পড়তেছো হ্যাঁ নাকি? হ্যাঁ, অবশ্যই হ্যাঁ। ডেইলি তুমি কিছুদিনের জন্য যেটা রাখবা সেটা হচ্ছে 30 মিনিট তুমি পড়বা, রিটেন পার্ট পড়বা হ্যাঁ আপাতত। ধরো ফর নেক্সট 7 to 10 ডেজ তুমি পড়বা রিটেন পার্ট, বিভিন্ন জিনিস, ধরো প্যারাগ্রাফ পড়তেছো, দেন বাংলায় ধরো বাংলা রিটেন পড়লা, ভাব সম্প্রসারণ পড়লা, রিটেন পার্টের যা কিছু আছে, দেন সেন্টেন্স মেকিং দেখলা, ওয়ার্ডস দেখলা, ভোক্যাব দেখলা, জিনিসগুলো দেখলা, জানলা বা পড়লা, ধরো অন্য কোনো আর্টিকেল পড়লা, কোনো কিছু বা নিউজ পেপার পড়লা। মানে তোমার হচ্ছে পড়ার ইয়েটা আগে আনলা, আগে নিজের ভিতরে ইনপুটটা ভালো মতো এনরিচ করলা। এটা করার পর তুমি কি করলা, দেন তুমি আউটপুটে গিয়ে, তখন তুমি হচ্ছে আবার পরে এটা নেওয়ার পর, তখন 50 মিনিট আবার প্র্যাকটিসে যাবে রিটেনে শুধু। বুঝতে পারছো? আপাতত 30 মিনিট পড়বা, 20 মিনিট বা 10 মিনিট লিখবা, লিখবা কম, পড়বা বেশি আপাতত। হ্যাঁ ভাইয়া। দেন সামনে গিয়ে কি করবা, জিনিসটা চেঞ্জ করবা, যে অ্যাটলিস্ট নিজের মধ্যে যখন বুঝবা যে না, আমার এই কয়েকদিনে, যে আমি 6-7 ঘন্টা যে পড়ছি, 6-7 দিনে প্রতিদিন 1 ঘন্টা দেওয়ার কারণে যে এই 6-7 ঘন্টা আমার যে নলেজটা আসছে, আগে হচ্ছে অ্যানালাইসিস করে নিবা কোয়েশ্চেনটা, যে আমার কিরকম আসবে, ঢাবির কোয়েশ্চেন কিরকম হবে, জাবির কোয়েশ্চেন কিরকম হবে, বিউবির কোয়েশ্চেন কিরকম হবে। ওই অ্যানালাইসিস করে নিয়ে টপিক গুলো বুঝবা আগে, বুঝে দেন কি করবা, ওই অনুযায়ী পড়বা। বুঝতে পারছো? তো আমরা টাইম বেশি ওয়েস্ট জি না করি, ভাইয়া। নেক্সট আমরা মুভ ভাই আরেকটা মুভ করি। প্রবলেম হয়, মানে হ্যাঁ হ্যাঁ, মানে শিওর, বলো। লিখতে গেলে হচ্ছে মানে তখন মানে ভোকাবুলারি মানে মাথায় মানে আসে না। হ্যাঁ, তখন মানে ইজি গুলো মানে আসে না, মানে লিখতে পারি না, এই কখন এটা প্রবলেমটা কখন হয়। মাথায় আসে না?
মানে যখন লিখতে যাই তখন হচ্ছে ও মানে আচ্ছা, ইজি ইজি যখন ভোকাবুলারি লিখতে গুলা যাও। মাথায় আসে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটার জন্য একটা ভালো ট্রিক তোমাকে আমি বলি, সেটা হচ্ছে যে খুব কমন ওয়ার্ড যেগুলো আছে না আমাদের, এগুলো তুমি একটু হ্যাঁ এখন ভাইয়া। থেকে চেঞ্জ করার চেষ্টা করবে। একটা খাতা নিতে পারো, নিয়ে খুব কমন ওয়ার্ড গুলার চেঞ্জ কমাইতে পারো। পারলে মুখস্থ করে নিতে পারো। ধরো এখন থেকে তুমি চেষ্টা করলা যে খাতায় লিখলে ভেরি গুড, আমি ভেরি গুড এর জায়গায় আজকে থেকে আউটস্ট্যান্ডিং লিখবো বা ফিনমেনাল লিখবো, এরকম কিছু ওয়ার্ড ইউজ করবো আজকে থেকে। তো এটা তুমি মাথায় একদম গেঁথে নিলা। আপাতত তোমার জন্য 1-2 মাস যেহেতু টাইম, প্রেপ টাইম এর চেয়ে বেশি নাই, তুমি এভাবে আগাইতে পারো। So তুমি এটা করে নিলা এভাবে, করে নিয়ে হচ্ছে আচ্ছা দেন ভাই। প্র্যাকটিস করলা। বিভিন্ন কমন ওয়ার্ডস গুলো কমায় কিছু হচ্ছে সফিস্টিকেটেড কিছু ভোকাবুলারি, তোমার লেক্সিকোগ্রাফিটা বাড়াবা তোমার ওয়ার্ডস ইউসেজের ক্ষেত্রে। তখন দেখবা যে লেখাটা অলরেডি হচ্ছে লুক্রেটিভ হয়েছে অনেক। বুঝতে পারছো? হ্যাঁ ভাই বুঝতে পারছি, মানে আমি আমার লেখাগুলো কি সিম্পল সেন্টেন্সে রাখবো নাকি কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সে রাখার চেষ্টা কমপ্লেক্স করব? করতে পারলে তো খুবই ভালো, বাট কমপ্লেক্স করতে যা আবার গ্রামার ভুল করে ফেলিও না। এই জন্য আমি রেকমেন্ড করি যে সিম্পলি রাখা, বাট দুই একটা কমপ্লেক্স ইউজ করতে হ্যাঁ পারো। হ্যাঁ। বুঝতে পারছো? মানে হ্যাঁ খুব বুঝতে পারছি। ইন্ট্রিকেট প্যাটার্ন ফলো করার দরকার নাই, সিম্পলি রাখবা, ফ্লোই রাখবা, হ্যাঁ। যাতে লেখাটা একটা ফ্লো থাকে, সিকোয়েন্সিয়াল থাকে। বাট মাঝে মাঝে কিছু কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করিও, যে একটা ফ্রেজ মানে দুটা ফ্রেজ ইউজ করলা, সরি দুটা ক্লজ ইউজ করলা, একটা হচ্ছে তোমার প্রিন্সিপাল ক্লজ আর একটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ, এরকম করে সাবঅর্ডিনেট কমপ্লেক্স ক্লজ। সেন্টেন্স ইউজ করতে পারো। হ্যাঁ, হ্যাঁ, এটা ভালো হয়, এটা করলে খুবই ভালো হয়, লেখার মান বাড়ে। ওকে। আচ্ছা ভাই বুঝতে পারছি, এখন ক্লিয়ার। ওকে, এটা হচ্ছে তোমার আবার নেক্সট যে ইয়াটা ছিল, নেক্সট যে হচ্ছে লেসনটা ছিল সেটার মধ্যে দেখো লিস্ট অফ হেডিংস, এখানেও কি 9টা আছে, 9টা হেডিংস দেওয়া আছে। তুমি চেষ্টা করো এখন থেকে এই যে এই জিনিসগুলো নিয়ে পড়তে। ধরো এই টপিকটা ভালো মতো পড়লা, লেসনটা ভালো মতো পড়ে, এই যে এখানে যে আগেরটাতে 10টা ছিল এটাতে 9টা আছে, এটাতে কি হবে? এটাতে তুমি যেটা করবা সেটা হচ্ছে যে তুমি ইয়া করবা, ওই 10 লাইন, 10 লাইন না, তুমি 5টা করে সেন্টেন্স, এই প্রতিটা সেন্টেন্স থেকে জাস্ট কম করে একদম মিনিমাল 5টা সেন্টেন্সে বাট একটা ফ্রুটফুল কিছু লেখার চেষ্টা করবে, যে আমি 5 সেন্টেন্সে এই পুরো টপিকটা কভার করার চেষ্টা করবো। এভাবে লিখবা, দেখবা যে এই যে ছোট ছোট তুমি ছোট ছোট প্যারাগ্রাফ গুলো যে তুমি লিখতেছো, এটার কারণে তোমার লেখার মান অনেকটা ইমপ্রুভ হয়েছে। নিশ্চয় প্র্যাকটিস করতে হবে, বুঝছো রাফসান? আচ্ছা ভাই, আচ্ছা আচ্ছা ভাই বুঝতে পারছি। লেসন 3 দেখো, এখানে তোমাদের লেসন 3 এটাও হচ্ছে এই যে ওয়াই ডাজ আ চাইল্ড হেট স্কুল, এটা সেরকম কোনো ইয়া না, এটা হচ্ছে প্যাসেজ হিসেবে আসার বা কম্প্রিহেনশন হিসেবে আসার ইয়া কম। দেন একটা পোয়েম আছে, এই পোয়েমটা পড়ে নিতে পারো, যদিও পোয়েম থেকে নর্মালি আসে না। দেন হচ্ছে ভাইয়া আচ্ছা তোমার, পোয়েম থেকে কি মানে এক্সপ্লেনেশন আসে? সরি কি আসে? মানে তোমাকে শুনতে পোয়েম পারিনি। থেকে কি এক্সপ্লেনেশন আসে? না, এক্সপ্লেনেশন আসে না। তোমার ঢাকা ইউনিভার্সিটির ইয়েতে বি ইউনিট বা সি ইউনিটে হচ্ছে যেটা আসে, ইংলিশে পোয়েম টোয়েম থেকে তোমাকে ফিগার স্পিচ আইডেন্টিফাই করতে দিতে পারে। ফিগার স্পিচ পড়া হয়েছে তোমাদের? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া, ওই যে ওগুলা মেটাফর, হ্যাঁ, সিমিলি, সিমিলি, ওগুলা না ভাইয়া? মেটাফোর, হ্যাঁ। হাইপারবোলি, অ্যান্টিথিসিস, জি দেন ভাইয়া। প্যারাডক্স, অক্সিমোরন, হ্যাঁ ভাইয়া। পার্সোনিফিকেশন, সবকিছু পড়া আছে। জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। তো হ্যাঁ, ওখান থেকে মানে এগুলো এগুলো আসতে পারে আর কি, পোয়েম থেকে এর বাইরে কিছু আসে না। যদিও পোয়েম দেওয়ার কথা না, তোমাদের ঘরে তো পোয়েমের দু একটা লাইন তুলে দিয়ে সেখান থেকে আস্ক করতে পারে, বাট এটাও আসবে তোমার ইয়াতে এমসিকিউ তে, রিটেন পার্টে আসবে না, চিন্তা নেই। Then এই যে এখানে দেখো, রাইট আ কম্পোজিশন ইন কি 150 to 200 ওয়ার্ডস অন দ্য ইম্পর্টেন্স অফ জয়ফুল লার্নিং ইন চাইল্ডহুড, এটা একটু ট্রাই করতে পারো নিজেরা লিখে। দেন দ্য স্টোরি অফ শিল্পী, এটা হচ্ছে একটা নিউজ রিপোর্ট, তেমন ইম্পর্টেন্ট কিছু নাই। গ্রাফ রাইটিং এগুলো তো এইচএসসি এর জন্য ইম্পর্টেন্ট, এখানে তেমন কিছু আসবে না, আসবে না, আসবে না। এই যে দেখো, আই নাম্বারটা দেখতে পাচ্ছ, ফাইন্ড আউট দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস এন্ড রাইট সেন্টেন্সেস ইউজিং দেম। জি ভাইয়া। ঢাকা ইউনিভার্সিটি ইউনিট কোয়েশ্চেনে অলমোস্ট সেম এইরকমই আসে, তোমাকে 5টা ওয়ার্ড দিবে, 5টা ওয়ার্ড দিয়ে ওটার মিনিং, মিনিং যদিও লিখতে দেয় না, ম্যাক্সিমাম টাইমে মিনিংফুল সেন্টেন্স, একটা মিনিংফুল সেন্টেন্স মেক করতে দেয়। তো মিনিংফুল সেন্টেন্স মেক করার যে ইয়াটা, সেটা তোমাকে কিন্তু বিল্ড আপ করতে হবে এখন থেকেই। যেমন ধরো ডি নাম্বারে দেখো, পিয়ার, পিয়ার মানে কি বলো? পিয়ার মানে কি জানো?
আচ্ছা, হয়েছে, ডিকশনারি ঘাটতে হবে না, বুঝতে পারছি। পিয়ার মানে হচ্ছে তোমার ফেলোমেটস, মানে তোমার সহপাঠী বা তোমার আহ তোমার সাথে যে থাকে আর কি, মানে কি বলবো, কলিগ টাইপের আর কি, পিয়ার আর কি, তোমার সহপাঠী বলতে পারো, এরকম টাইপের ফেলো। তো এই পিয়ার নিয়ে তোমাকে কি বলবে যে পিয়ার নিয়ে একটা মিনিংফুল কি সেন্টেন্স মেক করো। তো পিয়ার নিয়ে একটা সেন্টেন্স, মিনিংফুল সেন্টেন্স কিভাবে মেক করবা? তুমি আগে ওয়ার্ডের মিনিংটা যদি বের করতে পারো তখন কি সেন্টেন্সটা মেক করা অনেকটা ইজি হয়ে যায়। মিনিংটা বের করতে পারছো, আমার পিয়ার মানে কি, ফেলো মানে বুঝাচ্ছে। তুমি দিলা যে হচ্ছে আই ওয়ান্টেড টু ডিসকাস দ্য ক্লাস টপিকস উইথ মাই পিয়ার্স। এই যে একটা সেন্টেন্স মেক করে ফেললা, এটা কি একটা মিনিংফুল সেন্টেন্স হলো? তোমার ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন এরকমই আসবে, যে একটা ওয়ার্ড দিয়ে সেটা হচ্ছে কি সেন্টেন্স মেক করতে দিবে। দেন এই যে মরবিডিটি, দেন এই যে কাউন্সেলিং, এম্পাওয়ারমেন্ট, হেমারেজ, অ্যাডভোকেট, এই ওয়ার্ডগুলো একটু দেখিও। এই ওয়ার্ডগুলো প্রচুর ইম্পর্টেন্ট। এগুলো দিয়ে কি সেন্টেন্স মেক করতে যদি দেয়, বা এগুলো যদি এমসিকিউ তে ইয়ে হিসেবে আসে, সিনোনিম অ্যান্টোনিমস বা মিনিং হিসেবে আসে, এগুলো মিস করো না। মানে এক কথায় টেক্সচুয়াল ওয়ার্ড মিস করা যাবে না। দেন হ্যাঁ, আসো। টেক্সচুয়াল গুলো অনেক কনফিউজিং হয়। হ্যাঁ, টেক্সচুয়াল গুলা অনেক কনফিউজিং হয়, তবে টেক্সচুয়াল গুলা মানে সবচেয়ে ভালো জিনিস কি, যে কনফিউজিং হলেও তুমি এটা পড়ে কাভার দিতে পারবা। আর অ্যাকচুয়ালি ভোকাবুলারির তো কোনো শেষ নাই। যদি তোমাকে টেক্সচুয়ালের বাইরে নন টেক্সচুয়াল পড়তে দেয়, তখন তো তুমি পড়ে শেষ, ওটা পড়েই শেষ করতে পারবে না, আর পরে ইয়া করবা কি? সো এই টেক্সচুয়ালটা অ্যাটলিস্ট তোমার জন্য ভালো, যে তুমি পড়ে শেষ করতে পারতেছো, রাইট? যেহেতু তুমি পড়ে শেষ করতে পারতেছো, 2 মাস টাইম ইনাফ টাইম। ইএফটি থেকে জাস্ট খুব ভালো মতো ঝাড়া একটা পড়া দিবা, যে যে ওয়ার্ড গুলো আছে, কত ওয়ার্ড ওয়ার্ড হবে, খুব বেশি হলে 500 থেকে 600 ওয়ার্ড হয়, মানে মনে রাখার মতো বা কঠিন ওয়ার্ড। 500-600 ওয়ার্ড তো মানে অ্যাডমিশন ফেজে 6 দিন 7 দিনে গিলে খাওয়ার মতো, এটা তেমন আহামরি কিছু না। এগুলোতে একটু টেক্সচুয়াল ভোক্যাবে একটু ভালো ইম্পর্টেন্স দিও। লেসন 5 আসো, সেই নো টু বুলিং। আচ্ছা, এই যে বুলিং নিয়ে বুঝছো, তোমার ইয়ে আসতে পারে, বুলি করা নিয়ে তোমার হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং আসতে পারে। এটা হচ্ছে তোমার কজ এন্ড ইফেক্টস টাইপ, বা তুমি বলতে হচ্ছে কনসিকুয়েন্স কি হইতে পারে, কনসিকুয়েন্সিয়াল টাইপ, এইসব জিনিসপাতি আসতে পারে। তো তোমার বা টাইপ, টাইপ রিলেটেড তোমাকে যে ইয়া করতে দিবে, সোর্ট করতে দিবে, যে বুলিং এর কি কি টাইপ আছে। যেমন দেখো তোমার এখানে যে টেক্সটটা আছে, সেই টেক্সটটাতে বুলিং এর বিভিন্ন বিভিন্ন অ্যাসপেক্ট নিয়ে আলোচনা করছে, যে ভার্বাল বুলিং আছে, সোশ্যাল বুলিং আছে, ফিজিক্যাল বুলিং আছে। সেগুলো আবার কিরকম? ভার্বাল বুলিং হচ্ছে টিজ করা, নেম কল করা, আমরা যে যে একজন আরেকজনকে নাম ধরে ডাকি, ইনঅ্যাপ্রোপ্রিয়েট সেক্সুয়াল কমেন্টস, টন্টিং, থ্রেটিং টু কজ হার্ম। টন্টিং মানে কি জানো? টন্টিং মানে হচ্ছে কাউকে হচ্ছে জ্বালানো, উত্ত্যক্ত করা আর কি। সোশ্যাল বুলিং কোনটা? সোশ্যাল বুলিং হচ্ছে লিভিং সামওয়ান আউট অন পারপাস, মানে কাউকে একা একা ছেড়ে দিয়ে আসলা কোনো একটা জায়গায় গিয়ে, স্প্রেডিং রিউমার্স অ্যাবাউট সামওয়ান, এগুলো কি সোশ্যাল বুলিং। ফিজিক্যাল বুলিং কি? ওই যে স্পিটিং, দেন হচ্ছে টেকিং অর ব্রেকিং সামওয়ানস থিংস, মেকিং মিন ফেশিয়াল অর হ্যান্ড জেস্টার্স। মানে আমাদের আমাদের তো না অ্যাকচুয়ালি, মানে পুরো ওয়ার্ল্ড ওয়াইড যেগুলো হয় আর কি বুলিং হিসেবে। সো এই বুলিং নিয়ে তোমার হচ্ছে আসতেই পারে প্যারাগ্রাফ। সো তুমি কিভাবে ফ্লোটা ধরবা? এই যে এখানে তোমার মনে করো সাব টপিক দেয়াই আছে, তুমি টপিক সেন্টেন্স নিয়ে শুরু করে তোমার টপিকটা যেটা আসছে সেটাকে তুমি টপিক সেন্টেন্সে ভালো মতো কাভার করে, তোমার সাপোর্টিং ডিটেলস, এই যে ভার্বাল বুলিং এর টাইপস আছে, সোশ্যাল বুলিং আছে, ফিজিক্যাল বুলিং আছে, এই টাইপস গুলো কি তোমার সাপোর্টিং ডিটেলস রাখবা। রেখে তোমার এক্সপ্লেনেশন তুমি যতটা পারো, একটা ভালো রাইটিং রেখে একটা ভালো কনক্লুশন দিবা। কনক্লুশনটা কিরকম হবে? তোমার টপিক সেন্টেন্সেরই একটা রিস্টেটমেন্ট হবে, বাট কি আদার ওয়ার্ডস, একটা অন্যভাবে তুমি কি রিস্টেটমেন্ট করবো তোমার টপিক সেন্টেন্সটারই। এটা হচ্ছে কি আমার কনক্লুডিং সেন্টেন্স, সেটা করতে পারো। দেন এখানে আর তেমন কিছু নাই। ওকে। আচ্ছা, হ্যাঁ, এই যে এরকম একটা কিছু আসতে পারে কিন্তু, 7 ওয়েজ টু ডিল উইথ সাইবার বুলিং উইথ ওয়ার্ডস গিভেন বিলো। তোমাকে একটা রাইটিং লিখতে দিল, 10-12টা ওয়ার্ড দিল, দিয়ে বললো যে একটা টপিক দিয়ে দিল, 10-12টা ওয়ার্ড তোমার সামনে দিয়ে একটা টপিক দিয়ে দিল, দিয়ে তোমাকে বললো যে এই ওয়ার্ড গুলা বা এই অ্যাসপেক্ট গুলা মাথায় রেখে বা তোমার রাইটিং এ রেখে দেন তুমি এই টপিকটা কাভার করো। এরকম করলে কি করবা? তখন চেষ্টা করবা হচ্ছে এই যে যে জিনিসগুলো দেওয়া আছে, ধরো এই যে এখানে বলছে complete the following text on 7 ways to deal with cyberbullying with the words given below.
তোমাকে সাইবার বুলিং ডিল করার 7টা ওয়ে নিয়ে কথা বলতে হবে। তুমি এখানে কিভাবে কভার করবে, প্রাইভেসিটা কভার করবা কিসের মাধ্যমে, যে প্রাইভেসিটা আমার প্রোটেক্ট করার জন্য প্যারেন্টস এর হেল্প নিতে হবে। দেন হচ্ছে অনেক কিছু করতে হবে, এটা সেটা। দেন হচ্ছে অ্যাটিটিউড, মানে মানুষের সোশ্যাল অ্যাটিটিউড কিরকম হবে বুলিং এর দিকে, সেটা তুমি যে সোশ্যাল অ্যাটিটিউড একসাথে দিয়ে করা। দেন রিপোর্ট করতে হবে আমাদেরকে, রেসপন্সিভ হইতে হবে। দেন কিভাবে সোশ্যাল মিডিয়ার ইমেজ ছড়াইতে পারে, মানে চেষ্টা করবা যে একটা দুটো আইডিয়ার মধ্যে 3-4টা অ্যাসপেক্ট ঢুকাই দেওয়ার, যাতে তোমার ওয়ার্ড গুলা কাভার হয়। এরকম যদিও আসে না সচরাচর, বাট এরকম যদি প্যারাগ্রাফ আসে তাহলে ভাবে কাভার করিও, কি বলে, ওয়ার্ড গুলো দিয়ে কাভার করিও। আর ইউনিট 7 চলে আসছে, ইউনিট 6। এই ইউনিট আর তেমন কিছু নাই। তো তোমাদের হচ্ছে এইচডাব্লিউ কোনটা থাকলো? এইচডাব্লিউ থাকলো হচ্ছে ওই যে প্যারাগ্রাফস গুলা, ওই শুরুর ইউনিট 1, লেসন 1-এ আছে কয়টা? লেসন 1-এ আছে 10টা, আর লেসন 2-তে মেবি আছে হচ্ছে 9টা। এই 9টার উপর তোমরা নিজেরা সেলফ প্র্যাকটিস করবা। করে তোমাদের যদি মনে হয় যে আমার রাইটিংটা একটু চেক আউট করানো উচিত, শিওরলি ইয়াতে দিবা, কি বল, টেলিগ্রাম গ্রুপে দিবা, আমি চেক আউট করে তোমাদেরকে জানাই দেবো। আজকের টপিক নিয়ে কারো কোনো কনফিউশনস আছে, কোয়েশ্চেন্স আছে, থাকলে আজ করো। ভাই পোয়েম থেকে কেমন কি কোশ্চেন আসে এমসিকিউ তে? কোথা থেকে? পোয়েম থেকে। আচ্ছা হ্যাঁ, পোয়েম থেকে কখনো বুঝছো, মানে পুরো পোয়েম তো আর তুলে দেবে না তোমাকে, আর তোমাকে ইয়াও জানতে দেবে না, মানে এটার রাইটার কে, কোনটা কোন লিটারেচার। অ্যাটলিস্ট ঢাকা ইউনিভার্সিটির কোয়েশ্চেনে হয় না সচরাচর, মানে কখনোই হয়নি ঢাকা ইউনিভার্সিটির কোয়েশ্চেনে। হয়তো বা রাজশাহী ইউনিভার্সিটি বা জাহাঙ্গীরনগর কোয়েশ্চেন এরকম হইলেও হইতে পারে। বা ঢাকা ইউনিভার্সিটির জন্য আপাতত যদি প্রেপ নাও, তাহলে হচ্ছে তোমাকে জাস্ট কিছু পোয়েমের এক্সার্প্ট তুলে দেবে। এক্সার্প্ট মানে কি, কিছু অংশ বিশেষ তুলে দেবে, 2 লাইন বা 1 লাইন তুলে দিয়ে ওখান থেকে ফিগার অফ স্পিচ নিয়ে তোমাকে কোয়েশ্চেন করতে পারে। তোমার লিটারেরি পার্ট থেকে জাস্ট এতটুকুই, এর বাইরে আসবে না। তোমার ফিগার অফ স্পিচের বাইরে লিটারেরি পার্ট থেকে আসবে না। তোমার পোয়েমস বলো বা প্রোজ বলো, এসব জিনিসে লিটারেরি ফিগারই চাবে, শুধু ফিগার স্পিচের বাইরে তেমন আসার কথা না। আর ফিগার স্পিচ আসবে, একটা আসবে, তুমি ধরে নিতে পারো একটা আসবে। ফিগার স্পিচটা একটু মাথায় রাখিও। তোমার কোনো কোয়েশ্চেন আছে? না ভাইয়া। তাহলে আজকে ইউনিট 5টা এই পর্যন্ত থাক, নেক্সট ইউনিট 6 পড়বো। আর ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, আপনার কি হোয়াটসঅ্যাপ নাম্বারটা কি দেওয়া যাবে আমাদের? তুমি আমার সাথে টেলিগ্রামে কন্ট্যাক্ট করতে পারো। টেলিগ্রামে হচ্ছে আমার ওই তোমাদের যে গ্রুপটা আছে না, বিজয় লিখনের যে গ্রুপটা আছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওখানে আমার নাম হচ্ছে তাসিন দিয়ে সেভ করা আছে, ওখানে দেখিও। ওখানে আমাকে পেয়ে যাও, আমার সাথে তুমি ওখানে আ- ইয়া করতে পারো, আচ্ছা ভাই, আচ্ছা। কন্ট্যাক্ট করতে পারো। ওকে। কোয়েশ্চেন্স না থাকলে আজকে এই পর্যন্তই থাক। আর নেক্সট দিন হচ্ছে কি ইউনিট 6 থাকবে। ইউনিট 6 এর সাথে তোমাদের রিটেন আইটেম একটা পড়াবো। আর তোমাদের মানে এখন পর্যন্ত যেসব রিটেন আইটেম হয়ে গেছে, যেসব পড়ানো, সেই সেগুলোর মধ্যে থেকে যদি কোনো কিছু নিয়ে কনফিউশন থাকে, বা তোমরা যদি চাও যে এই জিনিসটা আমার আরেকটা মানে, যে দরকার হয় যে আরেকটা নতুন ক্লাস করবো ওটার উপরে, তাহলে আমি রিস্কেডিউল করে আরেকটা ক্লাস নিয়ে নিবো, এক্সট্রা, সমস্যা নেই। ভাইয়া, আমার মনে হইতেছে কি, মানে প্যারাগ্রাফটা নিয়ে আরেকটা ক্লাস নিলে ভালো হতো। মানে অনেক সময় দেখা প্যারাগ্রাফের যায় উপর যে, মেবি ফার্স্ট দিন ক্লাস হয়ে গেছে, আমি হ্যাঁ, হয়তো নিইনি, বাট ভাইরা হ্যাঁ, নিছে। অর্ক ভাইয়া নিয়েছিল, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ তবে হ্যাঁ। আমি 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 বলতেছিলাম যে ভাইয়া, মানে অনেক সময় দেখা যায় যে এমন এমন ওয়ার্ড মানে দিয়ে মানে ঘুরিয়ে দেওয়া হয়, মানে আমাদের কনফিউজ করার জন্য, যে এটা বইয়ের বাইরে থেকে আসছে, নন টেক্সচুয়াল আসলে আমরা কিভাবে লিখবো।
হুম একটা হুম হুম। প্যারাগ্রাফ লেখার আগে কি কি ভাবতে হবে, কিভাবে নোট করতে হবে, আচ্ছা আচ্ছা, এবং বুঝতে পারছি। মানে ফ্রি হ্যান্ড রাইটিং এর মানে কিভাবে আরো বেশি দক্ষতা অর্জন করা যায়, মানে আচ্ছা, বুঝতে এইসব পারছি। আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে ওইটা নিয়ে দেখি, আমি ক্লাসগুলো একটু স্কেজুল করার চেষ্টা করব। আর যেমন আজকে যেটা ছিল টপিক, রিয়ারেঞ্জ, রিয়ারেঞ্জ কিন্তু খুবই আনকমন, কোথাও আসে না তেমন। এরকম যদি কোনো একটা টপিক চলে আসে তাহলে আমি ওই দিন হয়তো তোমাদেরকে প্যারাগ্রাফটা আরেকবার দেখাই দিলাম যে কিভাবে কি করতে হবে। তো ওই দিন এভাবে পাইলে নিয়ে নেবো, আর যদি না হয় তাহলে হচ্ছে আমি আরেকটা এক্সট্রা ক্লাস টাইম বের করে তোমাদের সাথে অ্যারেঞ্জ করব। ঠিক আছে। হ্যাঁ ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। এখন তোমার ভাইয়া আমি এত কথা বললাম, ওরা কি আমাকে মনে মনে গালি দিতেছে দিতেছে নাকি জানি না। ওরা কিছু বলে না, না মানে না, আমার কথা সমস্যা নেই। বলতেছে তুমি শুধু। তো তুমি তো এখানে টাকা দিয়ে পড়তেছো, তোমার তোমার কোয়েশ্চেন থাকলে তুমি অবশ্যই সেটা ক্লিয়ার হবা, এখানে ইয়া করার কিছু নাই। কখনো হেজিটেট করবে না, বুঝছো? অনলাইন ক্লাসে যেটা সবচেয়ে বেশি প্রবলেম হয় সেটা হচ্ছে মানুষজন হেজিটেট করে, হেজিটেট করবে না। বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। ঠিক আছে, তোমার লিভ নিতে পারো। ভাইয়া গত দিনের ক্লাসটা কি ইসে ইউটিউবে আপলোড দিয়েছিলেন? কতদিনের ইয়া কম্প্রিহেনশন, কম্প্রিহেনশন ক্লাস হচ্ছে রেকর্ডেড আছে, ওটা খুব সম্ভবত গ্রুপে দিয়ে দেওয়ার কথা তোমাদের। আর না হলে আমি আরেকবার হুম। বলে দেবো, দিয়ে দিবে, সমস্যা নেই। জি ভাই, একটু দিয়েন। আচ্ছা ঠিক আছে।